মুখোমুখি বসে তুলসী প্রথমেই নিলেন হাসিনার শরীরের খবর এবং তুলসী গ্যাবার্ড, আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স DNI। হাই হাই, তুলসী গ্যাবার্ড কেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিলেন এবং বাংলাদেশকে চরম বার্তার মুখে ফেলে দিলেন? বন্ধুরা, বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে কেউ স্কিপ করবেন না। তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে কেন আলটিমেটাম দিলেন, এইবার এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য দিয়েছেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। তুলসী গ্যাবার্ড, আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স DNI। মুখোমুখি বসে তুলসী প্রথমেই নিলেন হাসিনার শরীরের খবর। ম্যাডাম প্রাইম মিনিস্টার, কেমন আছে আপনার শরীর? হাসিনা ম্লান হেসে বললেন, আজকাল যোগা করি, মোদিজির প্রেসক্রিপশন, শরীরটা ভালো থাকে দেখেছি। তুলসী হাসলেন, মোদিজি ইজ গ্রেট, তিনি আমাকেও যোগা শিখিয়েছেন, যোগা করতে বলেছেন নিয়ম করে। যত কাজই থাকুক না কেন, প্রতিদিন হাফ অ্যান আওয়ার যোগা আমি করবই এবং সেটা করি। হাসিনা ফিরে গেলেন আগের প্রসঙ্গে, বললেন, শরীরের আমার কোনো অসুবিধে নেই, কিন্তু মন ভালো না থাকলে কি শরীর ভালো থাকে? আমার দেশের মানুষ কিভাবে দিন কাটাচ্ছে, কাজ নেই, টাকা নেই, পেটের ভাত নেই, তার উপর দেশ জুড়ে যা শুরু করেছে ওরা, মানুষের জীবনের নিরাপত্তা নেই। কে কখন বেঁচে থাকবে আর কখন মরে যাবে কেউ বুঝতে পারছে না বাংলাদেশে এখন। কথা শেষ করলেন না প্রধানমন্ত্রী, গলার স্বর ভারী হয়ে এলো তার। অজিত ডোভাল শ্রোতার ভূমিকায় কিছুই বলছেন না। তুলসী একবার তাকালেন ডোভালের দিকে, তারপর বললেন, আমার প্রেসিডেন্ট বাংলাদেশকে এভাবে মরে যেতে দেবেন না, এটা জেনে নিন প্রথমেই। ভুল করেছে, অন্যায় করেছে তার পূর্বসূরি, প্রেডিসেসর, তাই বলে তিনি বিষয়টা থেকে চোখ সরিয়ে অন্যদিকে চোখ রাখতে পারেন না। হি মাস্ট আনডু দ্য ড্যামেজ অ্যান্ড হি উইল ডু ইট। নাও টেল মি, আপনি কি চান? শেখ হাসিনা প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠলেন, আমি ফিরতে চাই দেশে। ডোভালের দিকে তাকালেন একবার, আরো একবার তাকালেন শেখ হাসিনা, তারপর বললেন, এরা আমাকে যে সম্মান দিয়ে, যে ভালোবাসা দিয়ে রেখেছেন তার তুলনা নেই, আমি ভুলতে পারবো না। কিন্তু ইউনূস যেভাবে দেশটা সর্বনাশ করছে, তাকে না সরালে ওই দেশ আর উঠে দাঁড়াতে পারবে না, মরে যাবে, শেষ হয়ে যাবে। বলতে বলতে তার গলাটা আবার ধরে এলো। কড়া ধাতের গোয়েন্দা কর্তা হতে পারেন তুলসী, কিন্তু তিনি মেয়ে এবং তিনি হচ্ছেন হিন্দু বৈষ্ণব, ইস্কনের শিষ্যা। ভালোবাসা যে ধর্মের সবার আগের কথা, প্রথম কথা, মূল কথা ভালোবাসা। তার মনটা নরম হয়ে গেল। নিজের একটা হাত বাড়ালেন হাসিনার দিকে, ছুলেন শেখ হাসিনার একটা হাত এক মুহূর্তের জন্য। তারপর বললেন, ম্যাডাম প্রাইম মিনিস্টার,
আপনি কিভাবে ফিরতে চান আপনার দেশে? শেখ হাসিনা বললেন, আমাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে, ওটা কোনো গণ আন্দোলন ছিল না, সুতরাং সরকারের প্রধান হয়ে ফেরাটা আমার অধিকার, তাই নয় কি? তুলসী এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, কবে ফিরতে চান? শেখ হাসিনা মুর সাথে সাথেই বলে উঠলেন, যদি বলেন আজ রাতেই ফিরতে হবে দেশে, আমি রাজি, তাতে যদি আমার প্রাণের ঝুঁকি হয় তাও আমি ফিরব। বেশ কিছুক্ষণ ঘরের সবাই চুপচাপ। এমন গাঢ় স্তব্ধতা, একটা আলপিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে। এক সময় স্তব্ধতা ভাঙলেন তুলসী গাভাট, বললেন, ডোভাল যে আছেন তিনি কথা বলবেন মোদিজির সঙ্গে, আমিও আজ কথা বলবো আমার প্রেসিডেন্টের সঙ্গে, তারপর মোদিজি এবং ট্রাম্প সাহেব আমার প্রেসিডেন্ট, তারা দুজনে কথা বলবেন, আর আমি কথা দিচ্ছি বাংলাদেশকে বাঁচাতে যা করার দরকার আমরা করব, আর সেটা করা হবে আর দেরি করে নয়, এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে, এবার ওঠার পালা। গ্যাবার্ড এবং ডোভাল উঠতে যাবেন। হাসিনা বললেন, এক সেকেন্ড ম্যাডাম, আপনি আমার সঙ্গে এই যে দেখা করতে এলেন, এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে আমার ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে, এটা নিন দয়া করে। বলতেই তারপরে একটা কলিং বেল টিপলেন, সাথে সাথেই ভেতর থেকে চলে এলেন তার মেয়ে পুতুল। হাসিনা বললেন, আমার মেয়ে পুতুল। ডোভালজি চেনেন, জানেন একে। পুতুলকে বললেন, যাও ওটা নিয়ে এসো। এক ঘরের এক কোণে একটা জায়গাতে একটা কাঁচের ছোট্ট বাক্স, তার মধ্যে সাদা একটা রেপ্লিকা কিছুর, সেটা নিয়ে এলো পুতুল, দিলেন শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা উঠে দাঁড়ালেন, খুললেন, দেখা গেল তার মধ্যে একটা মন্দিরের রেপ্লিকা, সাদা পাথরের তৈরি মন্দির। উঠে দাঁড়িয়েছেন তুলসী এবং ডোভাল সাহেব। পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে একটা বৈঠক হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। সেখানে বেশ কিছু ইস্যু একটু ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনের সময়সীমা। আমরা সাম্প্রতিক সময়ে নির্বাচনের সময়সীমা নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছি, সেটা মাঝে মাঝে খুবই এক্সট্রিম পর্যায়ে গেছে, এই পরিস্থিতিও তৈরি হয়েছে। নির্বাচন কবে হবে, সংস্কারের সাথে নির্বাচন, হাসিনার বিচারের সাথে নির্বাচন, এরকম নানান রকম ইস্যু মিলে এটা একটা ম্যাসিভ ডিবেটের জায়গা হয়েছে। এবং কখনো কখনো আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য রিসেন্ট টাইমসে একটু কনফিউজিং ছিল বলে মনে হচ্ছে, কিন্তু নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বেশ স্পষ্ট আর একটা বার্তা দিলেন, যেটা আসলে তার আগের জায়গার চাইতে আরও সুনির্দিষ্ট আমার কাছে সেরকম মনে হয়েছে। ফলে নির্বাচন নিয়ে যে ডিবেট আমাদের সমাজে চালু আছে সেটা বেশ খানিকটা স্বাভাবিক হয়ে ওঠার সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি সেটা নিয়ে আসবো, তবে খুবই ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে লেগেছে, তিনি যেভাবে পুলিশ বাহিনীর সাথে কথা বলেছেন, আমি কিছু অংশ একটু পড়ি। এটা পড়লে হবে না, আমরা ডক্টর ইউনূসকে এই কথাগুলো বলার সময় যদি দেখি এই ভিডিওগুলো পাওয়া যায়, আপনারা যে কেউ একটু দেখার চেষ্টা করবেন। আমি একটু পড়ি। তিনি বলছেন এভাবে, নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীর মুশকিল হলো ওই অন্ধকার যুগে তারা অ্যাক্টিভ পার্টিসিপ্যান্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে গিয়ে হয়েছে। কাজেই নতুন বাংলাদেশে পুলিশকে দেখিয়ে দিতে হবে আমরা মানুষ খারাপ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, সেখান থেকে বের হয়ে এসেছি, দেখো আমরা কি করতে পারি। কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে, আমরা কত বড় রকম ভূমিকা পালন করব, কারণ আমাদের কাছেই রয়েছে আইন ও শৃঙ্খলা, এটা প্রতিষ্ঠা করব।
পুলিশ হব বন্ধু, কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ, আইন হলো আমাদের সবার আশ্রয়, পুলিশ হলো আশ্রয়দাতা। আমরা এই ইমেজটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, মানুষ অতীতের সব কথা ভুলে যাবে। প্রধান উপদেষ্টা বলেন 16 বছরের ইতিহাস আমরা বদলাতে পারবো না, 16 বছরের কালিমা সারা গায়ে মাখা আছে, রাতারাতি সেটা পাল্টাতেও পারবো না। ভেরি প্র্যাগম্যাটিকলি তিনি বলছেন, একজন মানুষ হিসাবে আমি কর্তব্য নির্ধারণ করতে পারি, সম্পূর্ণ নতুন ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারি। নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসাবে আমাদের করণীয় ঠিক করতে হবে। অতীত নিয়ে কান্নাকাটির দরকার নেই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং সেটা করে দেখাবো। তারপর আরও বেশ কিছু কথাবার্তা হয়েছে, পুলিশের ইমেজের কথা হলো, খারাপটার কথা হলো, সেটা পাল্টাতে হবে, এরকম অনেক কিছু, খুব বিস্তারিত না, যেটুকু আমি পড়লাম আপনারা একটু দেখে নেবেন। আমি একটা কথা মানে আমাদের স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আমাদের অনেকেরই সমালোচনা আছে। আমার নিজেরও বেশ কিছু জায়গায় এই সমালোচনা আছে যে তাকে যতটা কঠোর হওয়া দরকার ছিল তিনি ততটা কঠোর হননি, এটা কারণে আমাদের অনেক সংকট তৈরি হয়েছে। কিন্তু ওনার কথা, ওনার বক্তৃতা যদি আমরা শুনি, মানে হি ইজ অ্যান আনবিলিভেবল মোটিভেটর। তিনি মানুষকে এত চমৎকার মোটিভেশন দিতে পারেন। তার বক্তব্য এটা শুধু যে তিনি শুধু বলছেন তা না, মানে তার বলার ভঙ্গি, তার যা যা বাক্য শব্দটা তো শুনলেন, আমি পড়লাম, কিন্তু উনি কীভাবে বললেন, কী ঢঙে বললেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কী, তার ফেশিয়াল এক্সপ্রেশনস কী, সেগুলো যদি দেখি, সো আমার কাছে মনে হয় পুলিশের সাথে তার এই যোগাযোগগুলো আরও শুরু থেকে আরও নিয়মিতভাবে হওয়া দরকার ছিল, আরও অনেক বেশি হওয়া দরকার ছিল। ইভেন যখন শুরুর সময়গুলোতে যখন পুলিশ একেবারেই অ্যাক্টিভ হচ্ছিল না, তখনও তার উচিত ছিল বলে আমি মনে করি এ ধরনের মোটিভেটিং কমিউনিকেশন চালিয়ে যাওয়া। শুধু এই ধরনের উঁচু পর্যায়ের পুলিশ অফিসার না, আমার মনে হয় এটা ভালো হবে যে তিনি মধ্য এবং নিম্ন পর্যায়ের পুলিশ অফিসার বা পুলিশের একেবারেই কনস্টেবল পর্যায়ের মানুষদের সাথেও বড় গ্যাদারিং করে হলেও এই ধরনের যোগাযোগ একটু চালিয়ে যাওয়া করা। আমাদের পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করে তুলতে হবে। 16 বছর কি হয়েছে সেগুলো ভুলে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আমাদের প্রধান উপদেষ্টা এখানে সবচেয়ে ভালো রোল প্লে করতে পারেন। এবার আসছে আসলে নির্বাচন নিয়ে তিনি যে কথাটা বলেছেন, আমি পড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই, আমরা ইতিমধ্যে 7 মাস পার করে এসেছি, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। আমি এই জায়গাটা আবারও পড়ি, আমরা ইতিমধ্যে 7 মাস পার করে এসেছি, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। একটা জিনিস আমরা খেয়াল করি, মানে সংস্কার নিয়ে, মানে নির্বাচন নিয়ে তো দুটো সময় প্রধান উপদেষ্টার দিক থেকে এসছে। আমি ভুল না করে থাকলে জনগণের প্রতি তার 3য় ভাষণে যখন একটা টাইম ফ্রেম বিভিন্ন রাজনৈতিক দল থেকে চাওয়া হচ্ছিল, তখন 3য় ভাষণটাতে তিনি বলেছিলেন এভাবে যে দুটো টাইমলাইন, একটা হচ্ছে যদি ন্যূনতম সংস্কার বা খুব অল্প সংস্কারের কথা বলা হয়, যেটাকে আমরা এখন মিডিয়াতে দেখছি এভাবে বলা হচ্ছে ছোট প্যাকেজ, সেটার ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি প্যাকেজটা কিছুটা বড় হয়, মানে সংস্কার যদি কিছু বেশি করতে চান জনগণ, মানে রাজনৈতিক দলগুলো, স্টেক হোল্ডাররা, তাহলে সেটা জুনে যেতে পারে। এবং জুনও না, বিবিসির সাথে কিছুদিন আগের একটা ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনের কথা মোটামুটি বলছিলেন। কিন্তু ঘটনা যেটা দাঁড়ালো যে যখন ডিসেম্বর থেকে মার্চ বলছে, ওর ভেতরে তিনি আবার এক্সপ্লেইন করেছেন, কিন্তু ওই যে ডিসেম্বর থেকে মার্চ বলাতে আমাদের অনেকেই তো হেডলাইন পড়ি, আমাদের দেশের পত্রপত্রিকাগুলো হেডলাইন এভাবেই করেছে, ফলে অনেকের মনে হলো ডিসেম্বরে নির্বাচন বা এই বছর নির্বাচন আসলে আর হচ্ছে না, এটা ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি কোনো একটা সময়ে হচ্ছে। সো কনফিউশন তৈরি হয়েছে আমার কাছে এটা মনে হলো, কারণ আমি এই ধরনের প্রশ্ন কোথাও ফেস করেছি। কিন্তু আমি আবারও বলছি, বিবিসি ইংলিশের ওই রিপোর্টটা যদি যে কেউ পড়েন তিনি দেখবেন, সেখানে তিনি আসলে আগের মতোই মোটা দাগে কথা বলেছেন, খুব বেশি এদিক সেদিক হয়েছে নট নেসেসারিলি। কিন্তু আসলে একটা কনফিউশন তৈরি হচ্ছে, কারণ হলো যে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি, এর আগেও এনসিপি তৈরি হওয়ার আগেও তারা যেখানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, তারা আসলে নির্বাচনের সময় নিয়ে নানা রকম কথা বলছিলেন। তারা স্পেসিফিকলি বলছিলেন না যে তারা নির্বাচন ঠিক
কতদিন পরে চান, কিন্তু তারা বেশ কিছু কথার সাথে যুক্ত করছিলেন যাতে মনে হয় যে তারা নির্বাচন পেছাতে চাইছেন। তারা বলছিলেন সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। এখন কতটুকু সংস্কার, কি সংস্কার, কতটুকু সময় লাগবে, তারাই টাইম ফ্রেম দিতে পারতেন, কিন্তু তারা সেটা দেননি। নট অনলি দ্যাট, এর পরবর্তীতে তারা এবং এনসিপি নিজেও এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে শেখ হাসিনা এবং তার খুব সিগনিফিক্যান্ট সাঙ্গপাঙ্গদের বিচার শেষ করার আগে কেউ নির্বাচনের কথা বলতে পারবে না। এই ধরনের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা এই দলের নেতাদের মুখ থেকে এসছে। ফলে এই কনফিউশনটা তৈরি হয়েছে, তাহলে নির্বাচন কি ইভেন জুনের যে সময়সীমা আছে সেটাতেও হতে যাচ্ছে? এই প্রশ্ন আসলে তৈরি হয়েছে। এবং আমরা চাই বা না চাই, পছন্দ করি বা না করি, আমি বিশ্বাস করি এনসিপি পছন্দ করবে না বা সরকারও খুব একটা পছন্দ করবে না। সেটা হলো এই দলটার সাথে সরকারের এক ধরনের যোগাযোগ আছে, এই পারসেপশন আছে ইন দ্য সোসাইটি। কারণ যে ছাত্ররা এই দল তৈরি করেছেন বা ইয়াং প্রফেশনালস এই দল তৈরি করেছেন, তাদের প্রতিনিধি এখনও সরকারে আছে। এমনকি যিনি এনসিপির আহ্বায়ক হয়েছেন তিনি দীর্ঘদিন, মানে এই 7 মাস প্রায়, তিনি আসলে এই দলটাতে মানে সরকারের একজন উপদেষ্টা ছিলেন। এবং বলা হচ্ছে যে দুজন ছাত্র উপদেষ্টা বা ওই সময়কার মুভমেন্টের সামনে থাকা যে দুজন, জনাব আসিফ মাহমুদ এবং জনাব মাহফুজ আলম, তারাও এই দলে যোগ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে তারা রিজাইন দিয়ে আসবেন। ফলে এই সরকারের সাথে দলটার এক ধরনের সংযোগ, যোগসাজশ দেখা অযৌক্তিক নেই। ইভেন এই বিষয়টাকে আরও বেশ শক্ত গ্রাউন্ডে দাঁড় করিয়েছেন আমি বলবো আমাদের প্রধান উপদেষ্টা। তিনি ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউতে ছাত্রদের দলের প্রতি তার স্পষ্ট বায়াস দেখিয়েছেন। উনি একটা বাক্য এমন ব্যবহার করেছেন, আমি স্মৃতি থেকে বলি, যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা যা অর্জন করেছো সেটা তোমাদেরকেই রক্ষা করতে হবে এবং সেটার জন্য রাজনৈতিক দল করতে হবে। মানে ছাত্ররাই অর্জন করেছে, এটা ওনার সেই পুরনো একটা ভুল কথা আবারও ফিরে এসছে, যে এটা ছাত্রদেরই আন্দোলন, তারাই সব কিছু করেছে, তারাই এবং একজন ব্রেইন আছে এসব কথাবার্তা এবং তারাই রক্ষা করতে পারবে। তার মানে এই মুভমেন্টের পরবর্তীতে যদি আর কেউ ক্ষমতায় আসে তারা রক্ষা করতে পারবে না, এটাকে আমরা এভাবেও পাঠ করতে পারি। ফলে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং সেটার কোনো ক্ল্যারিফিকেশন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর দেওয়া হয়নি। ফলে আমরা বলছি এই ধরনের একটা ওভারল্যাপিং আছে, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। এবং যেটা হয় খুব স্পষ্ট দিনক্ষণ ঠিক হওয়ার আগে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে নানান গুজব মাঠে চালু থাকে, নানান লোকজন এখন নানান কথাবার্তা বলছে। এখনও বিপ্লবী সরকারের খোয়াব দেখেন কিছু মানুষজন এবং বিপ্লবী সরকার তৈরি করার জন্য ডাক দেন, এইসব তো আমরা দেখছি মাঠে। ফলে যেটা হয় এই কনফিউশনটা চলে। যারা এসব ডাক দিচ্ছেন তাদের সাথেও স্টুডেন্টদের ভালো সম্পর্ক আছে এবং শুধু সেটা না, তাদের বক্তব্যের সাথে এক ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায়। এই কনফিউশনের মধ্যে প্রধান উপদেষ্টা এবার আর ইভেন জুন বলছেন না। তবে এটা কেউ বলতেই পারেন যে পুলিশ বাহিনীকে যেহেতু তিনি প্রস্তুত করার কথা বলছেন, যেহেতু আর্লিয়েস্ট একটা অপশন আছে ডিসেম্বর, সেটার জন্য পুলিশকে প্রস্তুত করার জন্য তিনি শুধু ডিসেম্বরের কথা বলেছেন। কিন্তু আমি মনে করি আসলে ডিসেম্বরে আসলে সর্বোচ্চ সীমা হওয়া উচিত। কারণ এটা নিয়ে আমি বিস্তারিতভাবে কথা বলবো, কিছু বেশি সংস্কার হলে ভালো হতো, আমার নিজেরও মনে হতো এটা। কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখন, যেখানে এসে উপস্থিত হয়েছি নানা কারণে, নানা জনের নানা ভুল পদক্ষেপের জন্য, এর মধ্যে সরকারেরও প্রচুর ভুল পদক্ষেপ আছে, সেখান থেকে আসলে আর বেশি সংস্কার হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। এখন মন্দের ভালো, আমাদের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যত ফাস্টার হয় সেটার দিকে আমাদের এখন নজর রাখা দরকার। আমাদের এটা ছাড়া আসলে আমাদের এই অর্থনীতি, আমাদের রাষ্ট্রের সিকিউরিটি কোনো কিছুই ঠিকঠাক মতো চলতে পারবে বলে আমি মনে করি না। সুতরাং প্রধান উপদেষ্টা যে ডিসেম্বরে এসে দাঁড়িয়েছেন এবং বেশি সংস্কার হওয়ার সম্ভাবনা এই অর্থে নেই যে তিনি, আমি একটু স্মরণ করি যে তিনি নিজেকে ফ্যাসিলিটেটর, আমি প্রধান উপদেষ্টার কথা বলছি, ফ্যাসিলিটেটর বলেছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সাথে একটা ইন্টারভিউতে, যখন সংস্কার প্রসঙ্গে এসছে সবগুলো আনবো, কে কোনটা নেবে না, তোমরা যদি 100টার মধ্যে 10টা নাও 10টা করবো, না হলে একটাও না। সো বিএনপি খুব স্পষ্টভাবে বলেছে কোনো রাগঢাক নেই, নির্বাচন রিলেটেড সংস্কার ছাড়া
এই ন্যূনতম সংস্কার করেই তারা নির্বাচন চায়। সুতরাং প্যাকেজ ছোট হওয়ারই কথা, এটা অলরেডি এক্সপোজড। তাই যদি হয়ে থাকে তাহলে আসলে ডিসেম্বরের পরে আর নির্বাচন হবে এই আলাপটা বা বড় প্যাকেজের আলাপও আমার মনে হয় খুব বেশি আর রিলেভেন্ট না। যদিও একটা ঐক্যমত্য কমিশন আছে, তারা সবাইকে নিয়ে বসার চেষ্টা করছেন, তারা বসুক, কিন্তু যেহেতু অবস্থান আছে, এটার এই বসাবসিগুলো শেষ হলে হয়তো খুব স্পষ্ট পিকচার আমরা জানবো। কিন্তু তার আগেই অন্তত সবচেয়ে বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে নির্বাচনী রাজনীতির বলবো বিএনপি, সে কোনো বড় প্যাকেজের দিকে যাচ্ছে না। সুতরাং আমার মনে হয় এবার আর জুনের অপশনটা না রেখেই কথা বলা দরকার, নির্বাচন ডিসেম্বরের দিকেই হবে। এর মধ্যে আসলে সংস্কার যথেষ্টই করা যায়। আমি আগেও একদিন বলেছি, আরেকদিন বিস্তারিত আলোচনা করব, যেগুলো আইন দিয়ে সংস্কার করা যায়। সংবিধান সংস্কার তো সংবিধানের জন্য সংসদ লাগবে বা গণপরিষদ লাগবে, কিন্তু আইন দিয়ে যে সংস্কারগুলো করা যায় ঐক্যমত্য হলে এগুলো অর্ডিন্যান্স জারি বা অধ্যাদেশ জারি করতে অনেক বেশি সময়ের আসলেই কোনো প্রয়োজন নেই। সুতরাং প্রধান উপদেষ্টা হয়তো পুলিশকে প্রস্তুত করার জন্য শুধু ডিসেম্বরের কথা বলছেন, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমাদের এই সময় এসছে, কারণ মার্চ মাসের মাঝামাঝি আমরা পার হয়ে গেলাম, মানে 2.5 মাস পার হয়ে গেছে, আর 9.5 মাস সময় আছে, খুব অল্প সময়। এখনই মনে হয় আস্তে সাবেক গণজাগরণ মঞ্চের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন তারা সংগঠিত হওয়ার চেষ্টা করেছিলেন এবং তাদের সেই চেষ্টাটিকে সম্পূর্ণ ভণ্ডুল করে দিয়েছে জামায়াতে ইসলামী এবং তাদের সহযোগী যে সকল সংগঠন রয়েছে এবং শুভানুধ্যায়ী রয়েছে তারা। এখন বাংলাদেশের ইতিহাসে শাহবাগের গণজাগরণ মঞ্চ এবং শাপলা চত্বরের যে ট্র্যাজেডি, হেফাজতের উপর যে নির্মম নিষ্ঠুর অত্যাচার চলেছে, এটি কখনো আমাদের জীবন থেকে মুছে যাবে না। দ্বিতীয়ত হলো, এই দুটো ঘটনার মাধ্যমে সমাজে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে, বিভিন্ন গ্রুপ উপগ্রুপের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, এটাও শেষ হবে না। যখন যারা বিজয়ী হবেন, অর্থাৎ শাহবাগের পক্ষের লোক যখন বিজয়ী হবেন, তখন তারা তাদের প্রতিপক্ষ অর্থাৎ হেফাজত এবং শাপলা এবং এই সংক্রান্ত যুদ্ধাপরাধের সঙ্গে যারা জড়িত হিসাবে আদালত থেকে বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন, তাদের বিরুদ্ধে এই গণজাগরণ মঞ্চের যারা লোকজন রয়েছেন তারা শেষ রক্তবিন্দু দিয়ে হলো যুদ্ধ চালিয়ে যাবেন। আবার অন্যদিকে যারা হেফাজত করেন, তাদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিল এবং জনাব আহমেদ শফী সহ অনেক শীর্ষ নেতা, তারা তাদের মূল যে থিওলজি, ধর্মতত্ত্ব এবং মূল যে আইডিওলজি, আদর্শ, এর থেকে কিছুটা পিছিয়ে এসে তারা শেখ হাসিনার সঙ্গে মিশে গিয়েছিলেন। শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এবং কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছিলেন যে মূলত শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করে এই কওমি সেক্টরে যারা লেখাপড়া করেন তাদের যে সনদ, সেই সনদের সরকারি স্বীকৃতি আদায় করার জন্য এটা তাদের একটা কৌশল ছিল। তারা সেই কৌশল খাটিয়েছেন এবং সফল হয়েছেন বটে, কিন্তু সংগঠনের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে হেফাজতের মধ্যে, ওটা এখন চরম আকার ধারণ করেছে। মাওলানা আহমেদ শফী এবং তার সন্তানরা সহ তার বন্ধুবান্ধব এবং সেই পক্ষের যারা লোকজন, তারা একদিকে তৎপরতা চালাচ্ছেন, আর তাদের উল্টো দিকে যারা রয়েছেন তারা আবার বর্তমান ইউনূস সরকারের সাথে কোঅপারেশন করে, জামাতের সঙ্গে কোঅপারেশন করে, এমনকি বিএনপির সঙ্গে কোঅপারেশন করে মূলত হেফাজতের সেই অংশটি যারা আওয়ামী লীগের জমানাতে তেলে এবং ঝুলে ছিলেন, তাদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তলে তলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
জামাতের যারা লোকজন তারা আওয়ামী লীগের দ্বারা একেবারে নির্বংশ হয়ে গেছেন। তাদের প্রথম টায়ার অর্থাৎ প্রথম স্তরের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান সাহেব, তারা সহ দ্বিতীয় স্তরের যারা নেতৃবৃন্দ তারা পুরো কুল্লু খালাস শেষ হয়ে গেছেন। তৃতীয় স্তরের কিছু নেতৃবৃন্দ এখন তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বিশাল যে শূন্যতা, এবং জামাত সবসময় নিজেদেরকে একটি আধ্যাত্মিক দল হিসেবে পরিচিতি দান করে। তো সেই আধ্যাত্মিকতার জায়গাটাতে মতিউর রহমান নিজামীকে যেভাবে জামাতের নেতাকর্মীরা সম্মান সমীহ করতেন, কিংবা গোলাম আজমকে যেভাবে সমীহ করতেন, কাদের মোল্লার যে প্রভাব ছিল, কামরুজ্জামানের যে নেতৃত্বের গুণাবলী ছিল, আলিয়াহা সাহান মুজাহিদের যে কমান্ড ছিল, সেটি এখন যারা আছেন তাদের পক্ষে এটি অর্জন করতে বহু বহু সময় এবং পরিবেশ লাগবে। তারপরেও সফল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কিন্তু তারপর তারা চেষ্টা করে যাচ্ছে। ফলে এই যে একটা শুভ সময়, এই শুভ সময় কেবলমাত্র তাদের প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, শ্রম, আন্তরিকতা, এই জিনিসগুলো সমন্বয় না হওয়ার কারণে ৮০-এর দশকে জামাত যেভাবে খেলতে পেরেছিল এরশাদের সঙ্গে, বিএনপির সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে, কিংবা ৭৫-এর ১৫ই আগস্টের পরে তারা যেভাবে খেলেছিল, এমনকি বঙ্গবন্ধুর সঙ্গে তারা যেভাবে খেলেছিল, ওইভাবে তারা খেলতে পারছে না। ফলে তাদের নেতাদেরকে নিয়ে ট্রল হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মশকরা হচ্ছে, এবং সম্মানিত মানুষ যখন অসম্মানের উপলক্ষ হয়ে পড়ে, আপনি যদি মাথার টুপি দিয়ে একটা ফুটবল বানিয়ে ঘণ্টাখানিক খেলেন, তাহলে সেই টুপি আর কখনো কেউ মাথায় দেয় না। তদ্রূপ জামাতের যারা লোকজন তারা নিজেদেরকে ওলিয়াল্লাহ দাবি করেন, গাউস কুতুব দাবি করেন, বেহেশতি দাবি করেন, এবং তারা শুধু তাই নয়, অন্যকে বেহেশতের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দেন। তো সেই মানুষগুলোর বিরুদ্ধে যখন চিরাশ্রিত সমাজের অন্যান্য যে অপরাধ, সেইগুলোর অভিযোগ আসে, তখন সঙ্গত কারণে তাদের সেই মান এবং মর্যাদা থাকে না, যেটি এখন জামাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো জামাতের এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য মূলত আওয়ামী লীগ দায়ী। জামাত মনে করে যে গত ১৫টি বছরে আওয়ামী লীগ তাদের যে সর্বনাশ করেছে, তাদের বিভিন্ন এজেন্টের মাধ্যমে, ডিজিএফআই, এনএসআই, তাদের মাধ্যমে, তাদের ছাত্র সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের মাধ্যমে, তারপরে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠন, ওলামা লীগ, তারপরে আরও অনেক, আপনার সেই আট্রসি, চরমোনাই, তারপর মাঝভান্ডারি, সবাইকেই জামাতের বিরুদ্ধে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এই বেদনাগুলো জামাত ধারণ করছে নীলকণ্ঠের মতো, এবং তারা এই সকল বেদনার সঙ্গে গণজাগরণ মঞ্চ দ্বারা তাদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি তারা কিয়ামত পর্যন্ত পোষাতেও পারবে না, ভুলতেও পারবে না। যেভাবে জামাতের অন্যতম নেতা জনাব কাদের মোল্লাকে টার্গেট করে গণজাগরণ মঞ্চ যে উল্লেখযোগ্য আন্দোলন, তুমুল আন্দোলন গড়ে তুলেছিল, সেই আন্দোলনে আমি তখন সরকারি দলে, আমি দেখেছি যে শেখ হাসিনা স্বয়ং ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি হয়তো ক্ষমতাচ্যুত হতে পারেন। আবার হেফাজত এই গণজাগরণের মঞ্চের অ্যাগেনস্টে যে ভূমিকা নিয়েছিলেন, তখনও শেখ হাসিনা ভয় পেয়ে গিয়েছিলেন তিনি হয়তো ক্ষমতা হারাতে পারেন। ফলে ভারতীয় রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই গণজাগরণ মঞ্চ এবং হেফাজত, এই দুটো বিষয় সরকার হ্যান্ডেল করেছে। ফলে কি হলো, হেফাজতের যারা লোকজন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আওয়ামী লীগ নেই। তো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা সামাজিক মাধ্যমে, দেশে এবং বিদেশে বিভিন্ন রকম পত্রপত্রিকার মাধ্যমে, তারপর নিজেদের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে, এবং রাজপথে নানা রকম নাটক,
থিয়েটার, গল্প, গুজব, কাহিনী এগুলো বলে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মনে ভয় ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় এই গত ৬-৭ মাসে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশ সরগরম হয়েছে। আনসাররা চেষ্টা করেছে, পুলিশরা চেষ্টা করেছে, সিভিল সার্ভিস চেষ্টা করেছে, জুডিশিয়ারি চেষ্টা করেছে, আর অনেক কিছু চেষ্টা করেছে। যারা বর্তমানে এখন আছেন তারা তার সঙ্গে সঙ্গে আপনার ধরুন জামায়াতে ইসলামী, তারা মনে করেছে এগুলো সবই আওয়ামী লীগের চক্রান্ত। সেগুলো সরকার খুব শক্ত হাতে এবং কৌশলে দমন করেছে এবং সর্বশেষ যেটি ধর্ষণকে কেন্দ্র করে একটি ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিল গণজাগরণ মঞ্চের প্রথম সারির যারা নেতা, দেশের বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে। দেশের ভিতর থেকে যিনি স্লোগান কন্যা হিসেবে বাংলাদেশে সমধিক পরিচিত হয়েছিলেন, লাকি আক্তার। তো সেই লাকি যখন আবার এগিয়ে এলেন, সমস্ত ক্ষোভ জামাত থেকে শুরু করে তাদের সমস্ত লোক এই লাকির উপরে পড়ল। তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে প্রতিহত করতে হবে এবং অতীতে তারা যে ভুল করেছে সেই ভুল তারা করেনি। অর্থাৎ প্রথম যেভাবে গণজাগরণ মঞ্চে ইমরান এই সরকাররা সংগঠিত হচ্ছিল, তখন পর্যন্ত জামাতের যে শক্তি ছিল, জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে শাহবাগ দখল করতো, হয়তো ইমরানের সরকার টিকতে পারত না। কিংবা জামাতের বিরুদ্ধে যে অভিযোগ, রক কাটার অভিযোগ, জামাত যদি এইভাবে ইমরানের সরকারদের মতো কয়েকজন লোককে রক কেটে দিত, তাহলে আন্দোলন সেখানে কেল্লা ফত হয়ে যেত। তো জামাত অতীতে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো এইবার তারা আর করতে রাজি হয়নি। ফলে একেবারে বাসর রাতে বিড়াল মারার মতো করেই লাকির পিছনে লেগেছে এবং লাকিকে সংগঠিত হতে দেয়নি। এবং সেখানে জামাতের লোকজন বিভিন্ন নামে গিয়ে এই শাহবাগে তারা যে মঞ্চ তৈরি করে ফেলেছে এবং সেই মঞ্চে জনাব দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র সহ, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পুত্র সহ আরও অনেককে তারা এখানে লাইমলাইটে বা নেতৃত্বে নিয়ে এসেছে এবং শেষমেশ তারাই মূলত বিজয়ী হয়েছে। কিন্তু ঘটনা এখানে থেমে থাকবে না, লাকিরাও থেমে থাকবে না, জামাতও থেমে থাকবে না, হেফাজতও থেমে থাকবে না। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, বাংলাদেশকে নিয়ে কথা বলছেন কিন্তু তুলসী গ্যাবার্ট, বাংলাদেশকে নিয়ে এবং বক্তব্য দিয়েছেন এই তুলসী গ্যাবার্ট, আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। এই বিষয় নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।